হাই এন্ড হ্যালো মাইসেলফ অনির্বাণ রয়। আর আজকে হচ্ছে আমাদের আরো একটা নতুন চ্যাপ্টারের নাম থার্মাল এক্সপেনশন অফ সলিডস। ওকে, আজকে আমরা এই চ্যাপ্টার শুরু করব, তার সাথে সাথে শেষও করে দেবো। ঠিক আছে, তো অনেক কটা টপিক সম্পর্কে দেখবো, তো টাইম নষ্ট না করে সোজাসুজি টপিকে আসা যাক। ফার্স্টেই কি থার্মাল এক্সপেনশন মানে কি? তাপীয় প্রসারণ। আমরা সবাই জানি কোনো বস্তুকে যখন আমরা হিট দেই তখন তার কি হয়? টেম্পারেচার রাইজ করে, তার কি হয়? তার তাপমাত্রা বাড়ে, রাইট? এবার তাপমাত্রা বাড়ার জন্য কি হয়? ওই বস্তুটার মধ্যে প্রসারণ হয়। ঠিক আছে, বস্তুর মধ্যে কি হয়? প্রসারণ হয়। আমি হিট দিলাম, হিট দেওয়ার জন্য কি হবে? টেম্পারেচার রাইজ করবে, টেম্পারেচার রাইজ করার জন্য কি হবে? তার মধ্যে এক্সপ্যানশন হবে। এবার বস্তুটা যেরকমই হোক, কঠিন বস্তু হোক, লিকুইড হোক বা গ্যাসীয় হোক, ঠিক আছে, কঠিন তরল গ্যাসীয় যেটাই হোক, তার কি হবে? এক্সপ্যানশন হবে। এবার এই চ্যাপ্টারটা যেহেতু সলিডকে নিয়ে, তো আমরা কার এক্সপ্যানশন দেখবো? সলিডের বা কঠিন বস্তুর এক্সপ্যানশন দেখবো। ঠিক আছে, তো কঠিন বস্তুর এক্সপ্যানশন তিন রকমের হতে পারে। এক, দৈর্ঘ্যের এক্সপ্যানশন হতে পারে। দুই, ক্ষেত্রফলের। আর তিন, আয়তনের। ওকে, তো লিনিয়ার এক্সপ্যানশন হতে পারে, তার সাথে সাথে সারফেস এক্সপ্যানশন হতে পারে, তার সাথে সাথে ভলিউম এক্সপ্যানশন। তিনটা এক্সপ্যানশন সম্পর্কেই দেখবো। ওকে, বাট এটাই যদি আমরা লিকুইডের ক্ষেত্রে দেখি বা গ্যাসীয়র ক্ষেত্রে দেখি, তখন কি হয়? তখন এদের দৈর্ঘ্য আর ক্ষেত্রফলের এক্সপেনশন বলে কিছু হয় না, তাদের ওভারঅল কি হয়? ভলিউম এক্সপেনশন হয়। ঠিক আছে, কিন্তু কঠিনের ক্ষেত্র কি? কঠিনের ক্ষেত্রেও কিন্তু ভলিউম এক্সপেনশনই হয়। এমন না যে আমি হিট দিলাম কোনো একটা স্পেসিফিক কন্ডিশনে যে তার খালি দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটবে। কারণ দৈর্ঘ্য যদি বৃদ্ধি ঘটে কোনো কঠিন পদার্থের, তাহলে তার কি হবে? তার ক্ষেত্রফলও বাড়বে। কারণ দৈর্ঘ্য বাড়লো মানে কি? ক্ষেত্রফলও তো বাড়লো। ক্ষেত্রফল বাড়া মানে কি? তার ভলিউমও তো বাড়লো। তো কি হয়? কোনো কঠিন পদার্থে যখন আমরা কি করি? হিট দেই, তার টেম্পারেচারকে রাইজ করি, তো কি হয়? তার মধ্যে ভলিউম যে এক্সপ্যানশন, ভলিউম এক্সপ্যানশনটাই হয়, মানে আয়তনই বৃদ্ধি ঘটে। কিন্তু আয়তন বৃদ্ধি হওয়া মানে কি? তার ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে জন্যই আয়তন বৃদ্ধি হয়েছে। তো আমরা ক্ষেত্রফল বৃদ্ধিটাকে নিয়েও স্টাডি করতে পারি। আর ক্ষেত্রফল বৃদ্ধি হওয়া মানে কি? তার দৈর্ঘ্যটা বৃদ্ধি হয়েছে। দৈর্ঘ্যের বৃদ্ধি যদি না হতো তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কি করে হলো? সেজন্য আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধিটাকেও স্টাডি করতে পারি বা লিনিয়ার এক্সপেনশনকেও স্টাডি করতে পারি। কিন্তু এই সেম জিনিস লিকুইডের ক্ষেত্রে সম্ভব না, গ্যাসীয় ক্ষেত্রে সম্ভব না। ওকে, সো সলিডের ক্ষেত্রে আমরা দেখব তিনটাই দেখব। একটা লিনিয়ার এক্সপেনশন বা দৈর্ঘ্য বৃদ্ধি, দুই ক্ষেত্রফল প্রসারণ বা সারফেস এক্সপেনশন, আর তিন ভলিউম এক্সপেনশন বা আয়তন প্রসারণ। ওকে, নাও তার আগে কোশ্চেন হচ্ছে, আমরা তো জানি যে হিট দিলে টেম্পারেচার রাইজ হবে, টেম্পারেচার রাইজ হলে কি হবে? তাদের দৈর্ঘ্যের প্রসারণ হবে। কিন্তু কেন হয়? বইয়ের মধ্যে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে, একটা বস্তু ধরলাম, এটা একটা কি? এটা একটা মলিকিউল, এটা একটা মলিকিউল, এটা একটা মলিকিউল, এটা একটা মলিকিউল, রাইট? এই মলিকিউলগুলো কি থাকে? নিজেদের মধ্যে কানেক্টেড থাকে, রাইট? ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স দিয়ে, তাই না? কেলাস মতো তৈরি করে, এখানেও তৈরি হয়, এখানেও তৈরি হয়, আবার এরাও একে অপরের সাথে কানেক্টেড থাকে, এরকমই তো থাকে, রাইট? এবার এই থার্মাল এক্সপেনশনের ক্ষেত্রে কি দেখানো হয়? দেখানো হয় যে এই যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, এই ফোর্সটা অনেকটা স্প্রিং এর মতো কাজ করে। ঠিক আছে, কেমন কাজ করে? স্প্রিং এর মতো কাজ করে। ওকে, মানে এটা একটু দূরেও যেতে পারে, কাছেও আসতে পারে, স্প্রিং এর মতো কাজ করলো। এইবার যখন টেম্পারেচার রাইজ করবো, তার মানে কি? হিট দিচ্ছি। হিট দিলে টেম্পারেচার রাইজ কখন হয়? হিট দেওয়া মানে এদের যে ওভারঅল কাইনেটিক এনার্জি সেটাকে বৃদ্ধি করা। তার মানে কি? এদের ভাইব্রেশন বাড়লো। এদের ভাইব্রেশন বাড়া মানে কি? এদিক যাবে, এদিক যাবে, এদিক যাবে, এরকম করবে, তাই না? প্রতিটা মলিকিউলই করবে। হিট দিলাম, তাহলে এদের যে এনার্জিটা থাকলো, এদের মধ্যে যে ইন্টারমলিকুলার এনার্জি, এই এনার্জিটা রাইজ করবে। তাহলে কি হবে? এদের ভাইব্রেশন বেড়ে যাবে। ঠিক আছে, এবার যদি এদের ভাইব্রেশন বেড়ে যায়, তাহলেই তো এদের টেম্পারেচার রাইজ করে, যেটা আমরা আগের দিন দেখলাম। তো ভাইব্রেশনের জন্য কি হয়? টেম্পারেচার রাইজ করে, আর যার জন্য এদের মাঝে কি হয়? এক্সপেনশন ঘটে। এবার কোশ্চেন আসতে পারে যে যদি ভাইব্রেট করে, তাহলে ওই দিকেও যেমন যাচ্ছে, দূরেও যেমন যাচ্ছে, তেমনি কাছেও আসছে। মানে এরকম 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 করে ভাইব্রেট যদি করে, তাহলে দূরেও তো যাচ্ছে, আবার কাছেও তো আসছে। তাহলে তো অ্যাভারেজ মাঝখানেই থাকার কথা। তাহলে এক্সপেনশন কি করে হচ্ছে? তো সেটা দেখার জন্য আমাদেরকে জানতে লাগে হচ্ছে এনার্জি ভার্সেস ইন্টারমলিকুলার ডিস্টেন্সের গ্রাফ। এটা ধরলাম ইন্টারমলিকুলার ডিস্টেন্স, মানে এই ডিস্টেন্সের গ্রাফ, আর এটা হচ্ছে এনার্জি গ্রাফ। তো এই গ্রাফটা অনেকটা হয় হচ্ছে এরকম টাইপের। ওকে, কেমন হয়? এই গ্রাফটা হয় অনেকটা এরকম টাইপের, যেখানে লোয়েস্ট এনার্জি কোথায় থাকে? লোয়েস্ট এনার্জি থাকে এখানে, ধরলাম ই নট,
যার জন্য এখানে ইন্টারমলিকুলার ডিস্টেন্স কত থাকে আর নট, যেটা নর্মাল ক্ষেত্রে থাকে। ঠিক আছে, নর্মাল ক্ষেত্রে যখন ইকুইলিব্রিয়ামে ছিল, নর্মালি ছিল, তখন কি ছিল, এদের মাঝে যে ডিস্টেন্স এটা আর নট ছিল, আর এনার্জি কি ছিল, সবচেয়ে কম ছিল, লোয়েস্ট এনার্জি। কারণ যে কোনো বস্তু কি করে, তার এনার্জিকে মিনিমাম রাখার চেষ্টা করে, তাই না? এবার যখন হিট দিব, তাদের মধ্যে কি হবে, এনার্জি বৃদ্ধি হবে, মানে ভাইব্রেশন হবে। ঠিক আছে, এবার ধরলাম এতটা হিট দিলাম, এনার্জি এখান থেকে এতটা রাইজ করলো। এতটা রাইজ করার জন্য কি হবে, যেমন এই পাশে কনস্ট্রাকশন হবে, মানে কাছে আসবে, তেমনি এখানে দূরে যাবে, এতটা দূরে যাবে। এইটা যে লেন্থটা, এই লেন্থটা হচ্ছে এটা। এবার এনার্জি বাড়ানোর জন্য যেমন কাছে আসতে পারে, যেমন লেন্থটা কম হতে পারে, তেমনি দূরেও যেতে পারে, তেমনি দূরেও যেতে পারে। কারণ ভাইব্রেশন তো খালি একদিকে হবে না, ভাইব্রেশন উপরে যাবে, নিচেও যাবে, উপরে যাবে, নিচেও যাবে, উপরে যাবে, নিচেও যাবে। ঠিক আছে, তাহলে একটা কাছে আসবে, সেখানে ধরলাম লেন্থ R1 হলো, এখানে ধরলাম লেন্থ R2 হলো। এদের দুজনের যদি অ্যাভারেজ ধরা হয়, তাহলে অ্যাভারেজ এইখানে হয়, অ্যাভারেজ এইখানে হয়। অ্যাভারেজটা কোন দিকে হলো, এতটা এক্সপ্যান্ড করে গেল। আগে কতটা ছিল আর নট, কতটা বেড়ে গেল, এতটা পরিমাণ বেড়ে গেল, যার জন্য আর অ্যাভারেজ এদিকে হলো। কারণ এই যে গ্রাফটা হয়, গ্রাফটা সিমেট্রিক না, মানে এই পাশে যতটা কমবে এই পাশে ততটা বাড়বে না, এই পাশে বেশি পরিমাণ বাড়ে, যার জন্য অ্যাভারেজ এইদিকে হয়। ঠিক আছে, অ্যাভারেজ কি হয়, এইদিকে হয়। এখানে কম পরিমাণ, মানে ভিতরে যখন ঢুকবে, যখন এরকম করে ভাইব্রেট যখন ভিতরে আসবে, তখন কম পরিমাণ আসবে, কিন্তু দূরে যাওয়ার সময় বেশি পরিমাণ দূরে যাবে। ঠিক আছে, যার জন্য অ্যাভারেজ কি হয়, অ্যাভারেজ আগের যে ডিস্টেন্সটা ছিল আর নট, তার থেকে বেশি পরিমাণ হয়ে যায়। তার ফলে কি হয়, তার ফলে এক্সপ্যানশন হয়। তার ফলে কি হয়, এক্সপ্যানশন হয়। এবার এনার্জিকে যদি আরো বাড়াই, মানে আরো হিট দেই, আরো হিট দিলে কি হবে, এনার্জি আরো বাড়বে, তাহলে এটা উপরে গেল। সেই ক্ষেত্রে কি হয়, এখানে এই ডিস্টেন্সটাতে এতটুকু খালি কমলো, এতটুকু, এইটুকু, কিন্তু এইখানে এতটা পরিমাণ বেড়ে গেল, এতটা পরিমাণ বেড়ে গেল। ঠিক আছে, তো বাইরের দিকে যাওয়ার যে টেন্ডেন্সিটা থাকে, মানে তাদের ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা বাড়ার, মানে বৃদ্ধি পাওয়ার যে টেন্ডেন্সি থাকে, সেটা বেশি থাকে কার থেকে, কমার থেকে। ওই জন্য কি হয়, হিট দিলে টেম্পারেচার রাইজ হয়, আর তাদের মধ্যে এক্সপ্যানশন হয়, মলিকুলদের মধ্যে এক্সপ্যানশন হয়, ইন্টারমলিকুলার ডিস্টেন্স বৃদ্ধি পায়। ঠিক আছে, তো কেন হলো, কেন হয় সেটা বুঝলাম। এইবার তিন ধরনের যে বললাম, তিন ধরনের এক্সপ্যানশন সম্পর্কে আমরা দেখব। ঠিক আছে, তো ফার্স্টে কি, ফার্স্টে দেখবো হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ বা লিনিয়ার এক্সপ্যানশন। ওকে, তো ধরলাম এটা একটা রড, এই রডের ইনিশিয়াল লেন্থ হচ্ছে L1, টেম্পারেচার কত, T1। ঠিক আছে, এবার টেম্পারেচার T2 করার জন্য এর লেন্থ কতটা বৃদ্ধি পেল, এর লেন্থ বৃদ্ধি পেয়ে তৈরি হলো L2, টেম্পারেচার কত, T2। ঠিক আছে, তাহলে লেন্থ কি হলো, বৃদ্ধি পেল, কতটা বৃদ্ধি পেল, ধরলাম এতটা পরিমাণ। তাহলে এটা কত হবে, এটা হবে L2 মাইনাস L1, রাইট? L2 যেটা বৃদ্ধি পেয়ে তৈরি হলো, আর আগে যত ছিল তাদের ডিফারেন্সই কত, যতটা এক্সপ্যান্ড করলো, তাহলে L2 মাইনাস L1। এবার এক্সপেরিমেন্ট দিয়ে আমরা কি বলতে পারি, এক্সপেরিমেন্টের সাহায্যে সায়েন্টিস্টরা বলতে পেরেছে যে এটা কার কার উপরে নির্ভর করে, এটা নির্ভর করে হচ্ছে এর প্রাথমিক দৈর্ঘ্যের সাথে, মানে L1 এর সাথে, আর টেম্পারেচার কতটা বাড়ছে, টেম্পারেচার কতটা পার্থক্য হয়েছে। তাহলে T2 মাইনাস T1 এদের মাঝে ডিফারেন্স, টেম্পারেচারের মাঝের ডিফারেন্সের উপর নির্ভর করে। তো L2 মাইনাস L1 প্রপোর্শনাল টু L1 ইন্টু T2 মাইনাস T1। এর প্রপোর্শনাল সাইনকে যদি সরাই, তাহলে কি চলে আসবে, তাহলে একটা কনস্ট্যান্ট চলে আসে। এবার লিনিয়ার এক্সপেনশনের ক্ষেত্রে আমরা ওই কনস্ট্যান্টকে দেখাই হচ্ছে আলফা দিয়ে। ওকে, দেখতে অনেকটা এক মনে হলো, দুটো আলাদা জিনিস, এটা প্রপোর্শনাল সাইন, ওকে, আর এটা আলফা সাইন। ঠিক আছে, L1 T2 মাইনাস T1। এখান থেকে যদি L2 বের করতে হয়, তাহলে L2 চলে আসবে, L1 এই পাশে চলে আসলো, তাহলে এবার L1 প্লাস আলফা L1 এত, এখান থেকে যদি L1 কমন নিই, তাহলে এদিকে বাঁচবে হচ্ছে 1, এদিকে L1 কমন চলে গেল, বাঁচলো আলফা, এদিকে থাকলো T2 মাইনাস T1। এটাই কি, এটাই হচ্ছে থার্মাল এক্সপেনশনের পরে লেন্থ যত হবে এই রডটার,
ঠিক আছে, এই রডটার যত হবে। আর যদি শুধু এক্সপ্যানশন বলা হয় যে কতটা পরিমাণে এক্সপ্যান্ড করলো, সেটা কত হবে L2 মাইনাস L1, সেটা কার সমান আলফা ইন্টু L1 ইন্টু T2 মাইনাস T1। আলফা কি, আলফা হচ্ছে কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, ঠিক আছে, কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন মানে দৈর্ঘ্য প্রসারণের গুণাঙ্ক, ঠিক আছে। L1 কি, L1 হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, T2 মাইনাস T1 কি উষ্ণতার পার্থক্য, মানে কত পরিমাণ উষ্ণতা বৃদ্ধি পেলো তার পরিমাণ, ঠিক আছে। এবার আলফার মান যদি বের করতে বলা হয় এখান থেকে, তাহলে আলফার মান আমরা কত বলবো, আলফার মান আসবে আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। ওকে, এখান থেকে কি চলে আসলো, এখান থেকে চলে আসলো আলফার মান। তাহলে যদি বলা হয় যে আলফা বা কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন ডেফিনেশন যদি বলতে বলা হয় যে এটা কি জিনিস, তাহলে আমরা কি বলবো, যদি প্রাথমিক দৈর্ঘ্যকে একক পরিমাণ ধরি মানে 1 ধরি, আর টেম্পারেচার রাইজ যেটা হলো সেটা যদি 1 ধরি, তাহলে কি বলবো, এটা যদি 1 হয় এটা যদি 1 হয়, তাহলে আলফা কার সমান হবে L2 মাইনাস L1, মানে যতটা পরিমাণ এক্সপ্যানশন হলো সেটা সমান। তাহলে ডেফিনেশন হিসেবে আমরা বলবো যে একক দৈর্ঘ্যের কোনো বস্তুর মধ্যে একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করলে, কি বললাম, একক দৈর্ঘ্যের কোনো বস্তুতে একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করলে যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ হয় সেটাকে কি বলে, সেটাকেই বলে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। তাহলে কি, একক দৈর্ঘ্যের কোনো বস্তুতে একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করলে যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ হয় সেটাকে কি বলে, সেটাকেই বলে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি কি দিয়ে, আলফা দিয়ে, ঠিক আছে। এবার আলফা যদি ইউনিট বলা হয় তাহলে কি হবে, উপরে লেন্থের ইউনিট নিচেও লেন্থের ইউনিট, তাহলে লেন্থের ইউনিট কেটে গেল, বাঁচলো কি নিচে টেম্পারেচারের ইউনিট, ঠিক আছে। তো আলফার যদি ইউনিট বলা হয় তাহলে আলফার ইউনিট হয় হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস বা পার ডিগ্রি ফারেনহাইট বা পার কেলভিন, মানে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে যতটা পরিমাণ লেন্থের বৃদ্ধি ঘটে। ওকে, যতটা বৃদ্ধি ঘটে, কারণ লেন্থ কি হচ্ছে, উপরেও লেন্থ নিচেও লেন্থ, তো এটা একটা রেশিও তৈরি হয়েছে যার জন্য লেন্থের ইউনিট কাটা চলে যাচ্ছে। বাঁচলো কার, টেম্পারেচার ইউনিট, সেটাও কি 1 বাই দিয়ে আছে, তাহলে বাই এত। কোনো বস্তুর যদি বলা থাকে আলফার মান এত, তাহলে সেটা ইউনিট কেমন করে দেওয়া হবে, আলফা ইকুয়াল টু 0.0012 পার ডিগ্রি সেলসিয়াস। মানে কি, মানে হচ্ছে যদি আমি 1 মিটার ধরি, 1 সেন্টিমিটার ধরি বা 1 মিলিমিটার ধরি, সবগুলোর ক্ষেত্রে কি হবে, যদি 1 মিটার ধরি তাহলে 1 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তুর মধ্যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে তার দৈর্ঘ্যের যে প্রসারণ হয় সেটা হবে ওই যতটা পরিমাণ দেওয়া ছিল 0.0012 বা যত দেওয়া থাকবে সেই পরিমাণ, ঠিক আছে। তো কি হলো, আলফা কার উপরে নির্ভর করলো, আলফা নির্ভর করে হচ্ছে টেম্পারেচারের উপরে, কারণ পার টেম্পারেচারের উপরে কতটা পরিমাণ চেঞ্জ হচ্ছে সেটা কার উপরে নির্ভর করে, সেটাই কি, সরি, আলফা কি, আলফা হচ্ছে কতটা পরিমাণ পার ডিগ্রি সেলসিয়াস বা পার ডিগ্রি ফারেনহাইট বা পার ডিগ্রি ক্যালভিন, মানে ডিগ্রি হয় না, পার ক্যালভিনে কতটা পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ হচ্ছে, কতটা এক্সপ্যানশন হচ্ছে সেটা, ঠিক আছে। তো আলফা যদি বলা হয় তাহলে আলফা আমরা বলতে পারি যে দৈর্ঘ্যের উপরে নির্ভর করে না, মানে 1 মিটার হোক, 1 সেন্টিমিটার হোক, 1 মিলিমিটার হোক, যেটাই হোক, সবগুলোর ক্ষেত্রে কি হবে, দৈর্ঘ্যের প্রসারণ একই পরিমাণ হবে। সেন্টিমিটারের ক্ষেত্রে যদি ধরি তাহলে দৈর্ঘ্যের প্রসারণটা সেন্টিমিটারে হবে, যদি মিটারে ধরি তাহলে দৈর্ঘ্যের প্রসারণটা মিটারে হবে, যদি মিলিমিটারে ধরি তাহলে দৈর্ঘ্যের প্রসারণ কিসে হবে, মিলিমিটারে হবে, ঠিক আছে। কিন্তু টেম্পারেচারের উপরে নির্ভর করে, টেম্পারেচারের উপরে নির্ভর করে, কারণ সেলসিয়াসের টেম্পারেচার একরকম ভাবে ভ্যারি করে, ফারেনহাইটে আরেক রকম ভাবে ভ্যারি করে, যেটা আমরা আগের দিন দেখলাম, সম্পর্কগুলো বের করলাম, ঠিক আছে। তো আলফা কি, টেম্পারেচারের উপরে নির্ভর করে। তো বোঝা গেল এটা হচ্ছে লিনিয়ার এক্সপ্যানশন। ওকে, এরকমই সেম কি হয়, এরকমই সেম হয় হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ বা সারফেস এক্সপ্যানশন। এই লাইনটাকে রাখলাম, এই লাইনটাকে যদি রাখি, এখানে কি লেখা ছিল, L2 ইকুয়াল টু L1 এত এত, রাইট। সেম জিনিস যদি T1 টেম্পারেচারের ক্ষেত্রফল S1 হয়, T2 টেম্পারেচারের ক্ষেত্রফল S2 হয়, তাহলে আমরা কি লিখতে পারি, S2 ইকুয়াল টু S1
ওয়ান প্লাস আলফার জায়গায় এখানে যে কোফিশিয়েন্টটা আসবে সেই কোফিশিয়েন্টটাকে আমরা রিপ্রেজেন্ট করি বিটা দিয়ে। ওকে, ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হয়ে যায়, সেটা বিটা হয়ে যায়, T2 মাইনাস T1, ঠিক আছে, T2 মাইনাস T1। এবার এখান থেকে যদি বিটার মান বের করতে বলা হয় তাহলে বিটা আমরা কি বের করব, বিটা ইকুয়াল টু চলে আসবে S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে বিটা বা কোফিশিয়েন্ট অফ সারফেস এক্সপ্যানশন যদি বলতে বলা হয় তাহলে আমরা বলবো যে একক ক্ষেত্রফলের কোনো বস্তুতে, একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুতে একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করলে যে পরিমাণ তার ক্ষেত্রফলের বৃদ্ধি ঘটে সেটাই কি, সেটাই হচ্ছে এই বিটার পরিমাণ। কার পরিমাণ, বিটা বা কোফিশিয়েন্ট অফ সারফেস এক্সপ্যানশনের পরিমাণ। ওকে, এবার বিটারও যদি বলা হয় যে কি ইউনিট কি হবে, তো সেটার ইউনিট কি হবে, টেম্পারেচার ইউনিট নির্ভর করে, কারণ উপরে কি থাকলো ক্ষেত্রফলের ইউনিট, নিচেও কি এটা ক্ষেত্রফলের ইউনিট, তাহলে ইউনিট ইউনিট কেটে গেল, ক্ষেত্রফলেরটা বাঁচলো কোনটা, বাঁচলো টেম্পারেচারের। তো বিটার ক্ষেত্রে কি হয়, ইউনিট পার ডিগ্রি ক্যালভিন, পার ডিগ্রি সেলসিয়াস বা পার ডিগ্রি ফারেনহাইট, আর ক্যালভিনের ক্ষেত্রে তো ডিগ্রি হয় না, শুধু ক্যালভিন হবে, পার ক্যালভিন, ঠিক আছে। তো এটা কার ফর্মুলা বেরোলো, এটা ফর্মুলা বেরোলো হচ্ছে এরিয়ার বা ক্ষেত্রফল বৃদ্ধির ক্ষেত্রে। এরকমই যদি আয়তন বৃদ্ধি ধরা হয়, ধরলাম T1 এ আয়তন কত ছিল V1 আর T2 তে আয়তন কত হলো V2, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি V2 ইকুয়াল টু হবে V1, ওই সেম জিনিস দেখি। এবার লিনিয়ারের ক্ষেত্রে কোফিশিয়েন্ট কি ছিল আলফা, সারফেসের ক্ষেত্রে কি ছিল বিটা, ভলিউমের ক্ষেত্রে ওটা কি হয়ে যায়, ভলিউমের ক্ষেত্রে ওটা হয়ে যায় গামা। ওকে, কি হয়ে যায়, গামা। তাহলে এখান থেকে কি চলে আসলো, ফাইনাল যে ভলিউম হবে এক্সপ্যানশনের পরে, এক্সপ্যানশনের পরে ফাইনাল ভলিউম হবে সেই সেম ভাবে লিনিয়ারের ক্ষেত্রে যেমন হলো, সারফেসের ক্ষেত্রে যেমন হলো, ভলিউমের ক্ষেত্রে ঠিক তেমনই হবে। V2 ইকুয়াল টু V1 ব্র্যাকেটে A1 প্লাস গামা, যেটা কোফিশিয়েন্ট, এই ক্ষেত্রে আমরা রিপ্রেজেন্ট করব কি দিয়ে, গামা দিয়ে, T2 মাইনাস T1। মানে ফার্স্টে এই বস্তুটার যে ভলিউম ছিল, এই বস্তুর ভলিউম ছিল V1। ওকে, এবার টেম্পারেচার T1 থেকে আমি গেলাম T2 তে, তাহলে ভলিউম কি হলো, বেড়ে গেল, ভলিউম কি হলো, বেড়ে গেল, কত হলো V2। তাহলে যে এক্সপ্যানশন হলো, কতটা পরিমাণ এক্সপ্যানশন হলো, সেটার মান কি হবে, V2 মাইনাস V1 হবে, তাই না। সেটা কার কার উপরে নির্ভর করে, সেটা নির্ভর করে প্রাথমিক ভলিউমের উপরে V1 আর টেম্পারেচার রাইজের উপরে, T2 মাইনাস T1 হয়, কারণ টেম্পারেচার তো বাড়লো, T2 বড় হবে, T1 ছোট হবে, তাই T2 মাইনাস T1। এবার এই জিনিসকে যদি সরল করি, এই প্রপোর্শনাল সাইনকে যদি সরাই দিই, ইকুয়াল সাইন আনি, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টকে আমরা রিপ্রেজেন্ট করি গামা দিয়ে। এবার V2 কে যদি এই পাশে রাখি, V1 কে এদিকে নিয়ে যাই, তাহলে এই সেম জিনিস চলে আসবে, ঠিক আছে, এই সেম জিনিস চলে আসবে। তাহলে এখান থেকে যদি বলা হয় যে গামার ভ্যালু, তাহলে গামার ভ্যালু কত বলবো, গামা ইকুয়াল টু আসবে V2 minus V1 by V1 into T2 minus T1। ওকে, তাহলে গামারা যদি ডেফিনেশন বলতে বলা হয় তাহলে কি বলবো, একক আয়তনের, এই যে আয়তন যদি এক ধরি, একক আয়তনের কোনো বস্তুর যদি উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে হয়, মানে T2 minus T1 যেটা বৃদ্ধি পেলো যত পরিমাণ উষ্ণতা, ওটা যদি একক পরিমাণ হয়, মানে 1 ডিগ্রি হোক, 1 ডিগ্রি সেলসিয়াস হোক, ফারেনহাইট হোক বা ক্যালভিন হোক, একক আয়তনের কোনো বস্তুর মধ্যে একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করলে যে পরিমাণ কি হবে, আয়তনের বৃদ্ধি ঘটবে বা প্রসারণ ঘটবে, সেটাই কি, সেটাই হচ্ছে গামার সমান, বা এটাকে কি বলে, এটাকে বলে কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন, ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন। আলফাকে কি বলে, কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। বিটাকে কি বলে, বিটাকে বলে কোএফিসিয়েন্ট অফ সারফেস এক্সপ্যানশন। আর গামাকে কি বলে, গামাকে বলে কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন। ওকে, তো বোঝা গেল এক্সপ্যানশন কেমন করে হলো, কত কত ভ্যালু বেরোবে সেটা, ঠিক আছে। V2 মাইনাস V1 যতটা এক্সপ্যানশন সেটা
এখানে গামা ইন্টু V1 ইন্টু T2 মাইনাস T1। যদি লিনিয়ার হয় তাহলে এখানে কি হবে L1 মাইনাস L2, L2 মাইনাস L1, এক্সপেনশন হচ্ছে বড় হবে, L2 মাইনাস L1 ইকুয়াল টু গামা জায়গায় কি চলে আসবে আলফা ইন্টু L1 T2 মাইনাস T1। সারফেসের ক্ষেত্রে কি হবে S2 মাইনাস S1 ইকুয়াল টু বিটা ইন্টু S1 ইন্টু T2 মাইনাস T1। সিম্পল, ঠিক আছে। তো তিনটা এক্সপেনশন সম্পর্কে আমরা দেখলাম। তো আমাদের কাছে কি আসলো, তিনটা কোএফিশিয়েন্ট অফ এক্সপেনশন আসলো। একটা কি, একটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি আলফা দিয়ে। আরেকটা কি, কোএফিশিয়েন্ট অফ সারফেস এক্সপেনশন, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি কি দিয়ে, বিটা দিয়ে। আরেকটা কি, কোএফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি গামা দিয়ে। তা কি কি আসলো, আলফা, বিটা আর গামা, রাইট। এবার যদি বলা হয় এদের মাঝে সম্পর্ক কি, কি কি আসলো, আলফা, বিটা, গামা, এদের মাঝে সম্পর্ক কি? এদের মাঝে সম্পর্ক খুব সিম্পল, সেটা হচ্ছে আলফা ইকুয়াল টু হয় বিটা বাই 2 ইকুয়াল টু হয় গামা বাই 3। ওকে, সিম্পল সম্পর্ক, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। তাহলে আলফার সাথে বিটার সম্পর্ক কি, আলফা হচ্ছে বিটা বাই 2 হবে, আর আলফা গামার সাথে সম্পর্ক কি, আলফা হবে গামা বাই 3। ওকে, তাহলে বিটা ইকুয়াল টু কত, 2 আলফা, গামা ইকুয়াল টু কত, 3 আলফা। ঠিক আছে, এগুলো প্রুফ করাও যায়, প্রুফ করাও সহজ। কেমন করে প্রুফ হবে, আলফা আর বিটা প্রুফ দেখাই। কি ছিল, L2 ইকুয়াল টু ছিল L1 1 প্লাস আলফা টি। ঠিক আছে, টি কি, টি ইকুয়াল টু আমরা ধরে নিলাম T2 মাইনাস T1 কে, লিখতে সুবিধা হবে, T2 মাইনাস T1 কে আমরা টি ধরে নিলাম, তাহলে এটা আসলো। এবার আরেকটা কি জিনিস, আরেকটা আমরা সারফেসের ক্ষেত্রে যদি ধরি তাহলে S2 ইকুয়াল টু কি জানি, S1 ইন্টু 1 প্লাস বিটা টি, রাইট। এবার এখান থেকে যদি আমি S2 করার চেষ্টা করি তাহলে S2 ইকুয়াল টু কত হবে, S2 ইকুয়াল টু হবে L2 স্কয়ার। কেন হবে, কারণ এটা যদি হয় বস্তুটা, এটার এই লেন্থ কত, এই লেন্থ ধরলাম এক্সপেনশনের পরে L2 হলো, ঠিক আছে। আর এর যে টোটাল ক্ষেত্রফল এক্সপেনশনের পরে কত হলো, S2 হলো। তাহলে ক্ষেত্রফল S2 ইকুয়াল টু কত হবে, এই লেন্থ ইনটু এই লেন্থ, তাই না। এটাও L2, তাহলে এখানে কত হয়ে যাবে, L2 স্কয়ার। তাই লিখতে পারি, তাহলে S2 ইকুয়াল টু কি হয়ে যাবে, L2 স্কয়ার। এবার L2 এর জায়গায় আমরা কি বসাবো, এটা বসাবো L1 স্কয়ার 1 প্লাস আলফা টি তার হোল স্কয়ার। L1 স্কয়ার মানে কি, আবার S1 স্কয়ার চলে আসবে, মানে S1 চলে আসবে, কারণ এক্সপেনশনের আগে যদি এর একটা বাহুর দৈর্ঘ্য L1 হয়, তাহলে দুটো বাহু, এই পাশের বাহুর দৈর্ঘ্য কত হবে, L1, তাহলে এর সারফেস কত হবে, S1 কত হবে, L1 স্কয়ার। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, S1 লিখতে পারবো, এখানে কি 1 প্লাস 2 আলফা টি প্লাস আলফা স্কয়ার টি স্কয়ার, এটা আসলো। এইবার এখানে আলফা স্কয়ার টি স্কয়ার যে ভ্যালু আসলো, এটাকে আমরা নেগলেক্ট করে দেবো, ঠিক আছে। এটাকে আমরা কি করে দেবো, জিরোর সমান ধরে নেবো। কেন, কারণ আলফা স্কয়ার টি স্কয়ারের ভ্যালু খুবই ছোট হয়ে যাবে, ঠিক আছে, খুবই ছোট আসে। কারণ আলফার ভ্যালু নিজেই একটা ছোট্ট একটা ভ্যালু হয়, কারণ কোনো কঠিন বস্তুর মধ্যে আমরা হিট দিলে, উষ্ণতা বাড়ালে তার কি হয়, এক্সপেনশন যে হয় খুব কম পরিমাণ হয়, ঠিক আছে, এক্সপেনশন কি হয়, খুব কম পরিমাণ হয়। তো আলফার ভ্যালু নিজের থেকেই ছোট, তার স্কয়ার আরো ছোট, তার সঙ্গে আবার টি স্কয়ার গুণ করে দিলে তার ভ্যালু আরো ছোট হয়ে যাবে, ঠিক আছে। এটা যদি মনে না হয়, মনে হয় কেমন হচ্ছে, কেমন করে হচ্ছে, তো কোনো একটা ভ্যালু বসায় দেখতে পারো, আলফার ভ্যালু বইয়ে দেওয়া আছে, সেগুলোর সঙ্গে মিলায় খুবই ছোট হয়ে যাবে, যেটাকে আমরা জিরো সমান ধরে নিতে পারি। তো বাঁচলো কত, S2 ইকুয়াল টু বাঁচলো S1 1 প্লাস 2 আলফা টি। আর নর্মাল সমীকরণে আমরা কি জানি, S2 ইকুয়াল টু L1 প্লাস S2 ইকুয়াল টু S1 ইন্টু 1 প্লাস বিটা টি। আর এখানে কি আসলে, S2 ইকুয়াল টু S1 ইন্টু 1 প্লাস 2 আলফা টি। তাহলে এখানে বিটা আর এখানে কি থাকলো, 2 আলফা। তাহলে এই দুটো সমান হবে না, বিটা ইকুয়াল টু কি চলে আসবে, 2 আলফা চলে আসবে। তাহলে আলফা ইকুয়াল টু কি চলে আসবে, বিটা বাই 2। ঠিক আছে, চলে আসলো প্রুফ। আলফা ইকুয়াল টু বিটা বাই 2 কি করে হলো, সেটা চলে আসলো। এরকমই গামা বাই 3 কেন হয়, সেটাও চলে আসবে, কারণ গামা কি, গামা হচ্ছে ভলিউম। এবার কোনো ঘনকের যদি ভলিউম বের করতে হয়, তাহলে কি L1
L1 L1 L1 কে কি করতে হবে কিউব করে দিতে হবে, 3 বার গুণ করতে হবে, তাই করতে হবে না। সারফেসের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হলে কি করতে হতো, 2 বার গুণ করতে হতো, L1 ইন্টু L1। ভলিউমের ক্ষেত্রে কি করতে হবে, এর উচ্চতাকেও গুণ করে দিতে হবে, এই পাশে যেটা থাকবে, তো L1 L1 ইন্টু L1, সেই ক্ষেত্রে 3 চলে আসবে। ঠিক আছে, বোঝা গেল? তো সম্পর্ক চলে আসলো, তিনটা এক্সপেনশনের মধ্যে সম্পর্ক কি। ওকে, এইবার এই ভলিউম এক্সপেনশনের একটা অ্যাপ্লিকেশন থাকে, সেটা হচ্ছে ডেনসিটিকে রিলেট করে। কেমন জিনিস, কোন বস্তুর ডেনসিটি ইকুয়াল টু আমরা কত জানি, ডেনসিটি ইকুয়াল টু জানি মাস বাই ভলিউম, রাইট? ডেনসিটি ইকুয়াল টু কত হয়, মাস বাই ভলিউম। এবার যদি টেম্পারেচার বাড়ার জন্য থার্মাল এক্সপেনশন হয় বস্তুর মধ্যে, তাহলে ভলিউম কি হবে, ভলিউম এক্সপ্যান্ড করবে। ভলিউম এক্সপ্যান্ড করলে কি ডেনসিটিও চেঞ্জ হবে? অবশ্যই চেঞ্জ হবে, কারণ মাস তো চেঞ্জ হচ্ছে না, একটা বস্তু যতটা পরিমাণ মাস নিয়ে তৈরি সেটা তো ওটাই থাকবে, খালি ভলিউম চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্সপ্যান্ড হচ্ছে, বড় হচ্ছে, ভলিউম বেশি হচ্ছে, কিন্তু মাস তো একই আছে, তাহলে ডেনসিটি কি হয়ে যাবে, ডেনসিটি কমবে, তাই হবে না, ডেনসিটি কমবে। এইটুকু জায়গার মধ্যে যদি দুটো বস্তুকে চারটা বস্তুকে রাখা হয় তাহলে এরকম করে থাকবে। এবার এটাই যদি থার্মাল এক্সপেনশন হয়, এই জায়গাটা যদি এতটা বড় হয়ে যায়, তাহলে বস্তুগুলো কি হয়ে যাবে, পরস্পরের থেকে দূরে চলে যাবে না, পরস্পরের থেকে দূরে চলে যাবে, তাহলে কি হবে, ডেনসিটি কমে যাবে, ডেনসিটি কি হবে, কমে যাবে। তো কতটা পরিমাণ কমবে, সম্পর্ক কি, সেটা সম্পর্কে আমাদেরকে জানতে লাগবে। ওকে, তো ডেনসিটি যেহেতু ভলিউমের উপর নির্ভর করে, তো এই ক্ষেত্রে আমরা ভলিউম এক্সপেনশনকে দেখব। তো ভলিউম এক্সপেনশনে আমরা কি লিখেছিলাম, V2 ইকুয়াল টু V1 1 প্লাস গামা ছিল ভলিউম এক্সপেনশনের ক্ষেত্রে কোএফিশিয়েন্ট, T2 মাইনাস T1, রাইট? তাহলে V2 বাই V1 কত হবে, V2 বাই V1 হবে 1 প্লাস গামা, T2 মাইনাস T1 কে আমরা T ধরে নিলাম, ঠিক আছে? T2 মাইনাস T1 কে আমরা কি ধরে নিলাম, T ধরে নিলাম, লিখতে সুবিধা হবে আমাদের, এটাকে T ধরে নিলাম। ওকে, এবার V2 মানে কি, V2 মানে হচ্ছে এক্সপেনশনের পরে যে ভলিউম, তাহলে D2 ইকুয়াল টু আমরা কি এটা লিখতে পারি, M বাই V2 লিখতে পারি, M বাই V2, তাই না? আর এক্সপেনশনের আগে যদি D1 ধরি তাহলে সেটা কত হয়ে যাবে, M বাই V1। M কেন চেঞ্জ হলো না, কারণ মাস তো সেমই থাকবে, ভলিউম চেঞ্জ হচ্ছে, সেটা ডেনসিটি চেঞ্জ হচ্ছে, তাহলে D1 বাই D2 ইকুয়াল টু কত হবে, D1 বাই D2, D1 এই 1 বাই V1, তাহলে V1 নিচে গেল আর এদিকে V2 থাকলো। D1 বাই D2 কে এরকম লিখতে পারি, V2 বাই V1, এখান থেকে আসবে, এটা চলে আসলো, তাহলে এখানে V2 বাই V1 কে লিখতে পারি D1 বাই D2 ইকুয়াল টু 1 প্লাস গামা T। তো এখান থেকে D1 কত আসলো, D1 আসলো D2 ইন্টু 1 প্লাস গামা T। প্রাথমিক ডেনসিটি চলে আসলো, কিন্তু আমাদের বের করতে হবে কি, বের করতে হবে আমাদেরকে D2, মানে ভলিউম এক্সপেনশনের পরে ডেনসিটি কত হলো সেটা বের করতে হবে। তাহলে D2 ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, D2 ইকুয়াল টু লিখতে পারি, এটাকে নিচে নিয়ে আসবো, D1 1 প্লাস গামা T। ওকে, এরকম যদি হয়ে যায় তাহলে এই উপরেরটাকে নিচেরটাকে উপরে নিয়ে আসলে টু দি পাওয়ার -1 হয়ে যাবে, 1 প্লাস গামা T টু দি পাওয়ার -1। ওকে, এইবার এই গামা T এর ভ্যালু যদি ছোট হয়, ঠিক আছে, ছোট হয়, তাহলে আমরা এই পাওয়ারটাকে কি করতে পারি, এখানে নিয়ে আসতে পারি, পাওয়ারটাকে কি করতে পারি, এখানে নিয়ে আসতে পারি। এই জিনিসটা এর আগে আমরা করেছিলাম কোথায়, এই জিনিসটা করেছিলাম পৃথিবীর গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনের ভ্যালু যখন ডেপথে থাকে বা হাইটে থাকে তখন কতটা পরিমাণ চেঞ্জ হয়, সেই টপিক যখন করছিলাম তখন আমরা এই সেম জিনিসটাই করছিলাম, এই সেম জিনিসটাই করেছিলাম। তো এইটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, এটাকে সামনে নিয়ে আসলে D2 ইকুয়াল টু কত হয়ে যাবে, D1 ইন্টু 1 মাইনাস গামা T।
তাহলে d2 এর ভ্যালু চলে আসলো। d2 এর ভ্যালু কি হলো, d1 ইন্টু 1 মাইনাস গামা টি। এখান থেকে দেখে আমরা কি বলতে পারি, এখান থেকে দেখে আমরা বলতে পারি d2 এর ভ্যালু d1 এর থেকে কম হবে। আর নর্মালি তো তাই হওয়ার কথা, কারণ ভলিউম যদি এক্সপ্যান্ড করে তাহলে মাসটা বেশি ভলিউমে ছড়ায় যাবে। বেশি ভলিউমে যদি ছড়িয়ে যায় একটা মাস, তাহলে কি হবে, তার ডেন্সিটি কমে যাবে। এক্ষেত্রে তাই হচ্ছে, কারণ মাইনাসে আসছে ভ্যালু, তাই না, 1 থেকে গামা টি পরিমাণ কমে যাচ্ছে। তাহলে d2 এর ভ্যালু কি হবে, d1 এর থেকে কম হবে। অবভিয়াসলি তাই হওয়ার কথা ছিল, কম হবে। তো কতটা পরিমাণ কম হবে, d2 ইকুয়াল টু d1 ইন্টু 1 মাইনাস গামা টি পরিমাণ। ঠিক আছে, এটা কি চলে আসবে, d2 এর ভ্যালু। কতটা পরিমাণ কমবে, গামা টি পরিমাণ কমে যাবে। ঠিক আছে, গামা টি পরিমাণ কমে যাবে। তো এটা হলো ভলিউমের চেঞ্জ। কার জন্য, ভলিউম ডেন্সিটির চেঞ্জ। এটা কি, ডেন্সিটির চেঞ্জ। ওকে, ভলিউমের চেঞ্জ না, ডেন্সিটির চেঞ্জ। ডেন্সিটির চেঞ্জ কেন হলো, ভলিউম এক্সপ্যানশনের জন্য। ঠিক আছে, ভলিউম বেড়ে গেল, তাই জন্য ডেন্সিটি চেঞ্জ হলো। ওকে, এরপরে আমাদের কাছে কি আছে, এরপরে আমাদের কাছে আসে হচ্ছে থার্মাল স্ট্রেস। স্ট্রেস কি, ফোর্স বাই এরিয়া, তাই না। স্ট্রেস কি ছিল আমাদের কাছে, ফোর্স বাই এরিয়া। কোথায় ছিল, ইলাস্টিসিটি চ্যাপ্টারে, তাই তো। এখানে কি করে সেই জিনিসটা আসবে, ধরলাম এই রডটাকে আমরা হিট দিচ্ছি, তাহলে কি হবে, থার্মাল এক্সপ্যানশন হবে। ওকে, ধরলাম কি হচ্ছে, লিনিয়ার এক্সপ্যানশন হচ্ছে, মানে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে। এবার এই রডের যদি আমরা দৈর্ঘ্য বৃদ্ধি করতে না দিই, তাহলে এর বিরুদ্ধে কি করতে হবে, ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তাই তো। কি করতে হবে, ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এবার এই ফোর্স প্রতি একক ক্ষেত্রফলে যতটা অ্যাপ্লাই হচ্ছে সেটাই কি স্ট্রেস হয়ে যাবে এর। ওকে, স্ট্রেসের পরিমাণ কতটা হবে, এবার এটার যে বৃদ্ধি হবে সেই বৃদ্ধিটা কত পরিমাণ হবে। এটা যদি লেন্থ এল হয়, এটা যদি কোএফিসিয়েন্ট আলফা হয়, আর টেম্পারেচার যদি টি পরিমাণ বৃদ্ধি করি, ওকে, তাহলে L2 ইকুয়াল টু কি হবে, L1 1 প্লাস আলফা টি, রাইট। তাহলে L2 মাইনাস L1 ইকুয়াল টু কত হবে, সরি এখানে L2 মাইনাস L1 ই হওয়ার কথা ছিল। L2 মাইনাস L1 কি করব, L2 মাইনাস L1, ফার্স্টে L1 লেন্থ ছিল, পরে বৃদ্ধি হওয়ার কথা ছিল L2, তাহলে L2 মাইনাস L1 যত পরিমাণ বৃদ্ধি পাবে তার পরিমাণ কত হবে, আলফা L1 টি পরিমাণ, রাইট, আলফা L1 টি পরিমাণ। তাহলে এত পরিমাণ বৃদ্ধি হওয়ার কথা। এবার এটাকে যদি কাউন্টার করতে হয়, তাহলে যে ফোর্স অ্যাপ্লাই করতে হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কি জানি, ইয়ং কনস্ট্যান্ট ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, যদি এর এই জায়গাটা এরিয়া এ হয়, ফোর্স বাই এরিয়া বাই কতটা লেন্থ বৃদ্ধি পেল, L1 আলফা টি বাই ফার্স্টের লেন্থ কত ছিল, L1। তাহলে এখান থেকে কি হবে, L1 কেটে যাবে, y এটা কি ইয়ং কনস্ট্যান্ট, ইয়ং গুণাঙ্ক। ওকে, f বাই a আলফা টি, তাহলে f বাই a ইকুয়াল টু কত আসবে, y আলফা টি। তাহলে থার্মাল স্ট্রেস যেটা পড়ে, মানে কোনো বস্তুকে ধরলাম কোনো কিছুর মধ্যে চেপে ধরে রাখছি, ঠিক আছে, আটকে রাখছি, এর মধ্যে আটকে আছে, এই জিনিসটা, এই রডটা এর মধ্যে আটকে আছে। এবার এর মধ্যে যদি আমি হিট দেই, এর যদি থার্মাল এক্সপেনশন ঘটাই, তাহলে কি হবে, এই যে দুটো যে আটকায় রাখছি, এই দুটোর উপরে কি পড়বে, এ ফোর্স অ্যাপ্লাই করবে। এবার এটা যদি না বাড়ে তাহলে কি করবে, এও এর উপরে কাউন্টার ফোর্স অ্যাপ্লাই করবে। এই ফোর্সকে যদি এর এরিয়া দিয়ে, যে জায়গাটা দিয়ে অ্যাপ্লাই হচ্ছে এই এরিয়া দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে কি হবে, স্ট্রেস চলে আসবে, তাই না। কি চলে যাবে, প্রেশার, যেটা এই ক্ষেত্রে স্ট্রেস হবে, অবভিয়াসলি স্ট্রেস হবে। তো এই স্ট্রেসটার ভ্যালু কত হবে, ইয়ং গুণাঙ্ক y ইন্টু আলফা ইন্টু টি। ঠিক আছে, এবার এটা যেহেতু থার্মাল এক্সপেনশনের জন্য এই স্ট্রেস হচ্ছে, তাই এই স্ট্রেসকে কি বলে, থার্মাল স্ট্রেস বলে। তার পরিমাণ কত হয়, এই রডের ইয়ং গুণাঙ্ক, যেটা আমরা এটাকে বের করেছি ইলাস্টিসিটি চ্যাপ্টারে। ওকে, ইয়ং গুণাঙ্ক ইন্টু আলফা, যেটা এখন বের করলাম, কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার কি এক্সপেনশন, আর টি কি যত পরিমাণ টেম্পারেচারকে আমরা রাইজ করলাম তার সমান।
ওকে, এখান থেকে কি চলে আসলো, এখান থেকে চলে আসলো হচ্ছে থার্মাল স্ট্রেস। ওকে, আর ডেন্সিটি চেঞ্জ তো দেখাই দিলাম। এরপরে এর কিছু কি থাকে, অ্যাপ্লিকেশনস থাকে এই জিনিসটা। কিরকম অ্যাপ্লিকেশন, বাইমেটালিক স্ট্রিপ থাকে একটা, অ্যাপ্লিকেশন এটা। ওকে, কি থাকে, বাইমেটালিক স্ট্রিপ, মানে এখানে একটা মেটাল থাকে, এখানে একটা মেটাল থাকে, এই দুটো মেটালকে পাশাপাশি রাখা হলো, রেখে একটা স্ট্রিপ তৈরি করা হলো, এর কোএফিসিয়েন্ট আলফা 1, এর কোএফিসিয়েন্ট আলফা 2। তাহলে একে যদি থার্মাল এক্সপেনশন করানো হয় এই স্ট্রিপটা, তাহলে এক্সপেনশন কেমন হবে, আলাদা হবে। যদি আলফা 1 বেশি হয় তাহলে এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, বেঁকে যাবে জিনিসটা। যদি আরো বড় করে দেখাতে হয় তাহলে কেমন হবে, এরকম হবে। কারণ আলফা 1 এর ভ্যালু যদি বড় হয় তাহলে একক একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করলে এই মেটালটার, এটা ধরলাম এ মেটাল, এটা ধরলাম বি মেটাল, এ মেটালের কি হবে, এক্সপেনশন বেশি হবে, দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে, আর বি এর কম হবে। তাহলে কি হবে, এটা গোল হয়ে যাবে না, গোল হয়ে যাবে। তো এবার এটার অ্যাপ্লিকেশন কি হয়, অ্যাপ্লিকেশন হয় হচ্ছে ইউজ করা হয় যেমন আয়রনের ক্ষেত্রে ইউজ করা হয়। আয়রন যখন আমরা চালাই তখন একটা নির্দিষ্ট উষ্ণতা পরে ওটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আবার হিটারও তেমনি, হিটার চলতে চলতে যখন একটা নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছে যায় তারপর এটা বন্ধ হয়ে যায়। আবার যখন টেম্পারেচার নিচে নামে, কমে যায়, তখন আবার বাড়ে। তো এর ফলে কি হয়, ইলেকট্রিসিটি বিল কমে, বাঁচে, রাইট। আবার এক্সেসিভ হিট হওয়ার থেকে ওই যন্ত্রটা, মেশিনটাও বেঁচে যায়। তো কিরকম হয়, কানেকশন করা থাকে এইভাবে, এখানে একটা কানেকশন করা থাকে, তার সাথে সাথে এখানে একটা কানেকশন করা থাকে। ওকে, এরকম করে কানেকশন করা থাকে। ধরলাম এরকম এখানে লাইটটা আছে, এখানে ব্যাটারি আছে। ওকে, তো কানেকশন যদি এরকম হয়, এবার যখন কারেন্ট যাবে তখন এটা কি হবে, থার্মাল এক্সপেনশন হবে, গরম হবে, তাই না, গরম হবে ধীরে ধীরে। গরম হওয়ার ফলে কি হবে, এটা বেঁকে যাবে, এটা কি হয়ে যাবে, বেঁকে যাবে। বেঁকে গেলে কেমন, এরকম হয়ে যাবে, বেঁকে গেলে কেমন হয়ে যাবে, এরকম হয়ে যাবে না। তার মানে এইখানে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে, এই জায়গাটা কি হবে, একটা গ্যাপ হয়ে যাবে। এখানে যদি গ্যাপ হয় তাহলে কি হবে, আর কন্ডাক্টিভিটি হবে না, কি হবে, আর ট্রান্সফার হবে না। ট্রান্সফার না হলে এখানে আলো জ্বলবে না, বা হিটার চলবে না, বা আয়রন চলবে না, তাই না। আবার যখন ধীরে ধীরে এই বস্তুটা ঠান্ডা হবে, এই মেটালটা ঠান্ডা হবে, তখন ধীরে ধীরে এটা আবার সোজা হবে, সোজা হওয়ার পরে এটার সাথে এটা কানেকশন হয়ে যাবে, কানেকশন হলে আবার কারেন্ট ফ্লো করতে শুরু করে দিবে। তো এটা হচ্ছে বাইমেটালিক স্ট্রিপের অ্যাপ্লিকেশন। ওকে, এরকম আরো বহু জিনিসের ক্ষেত্রে ইউজ করা হয়। এদের সুবিধা থাকে, অসুবিধা থাকে। যেমন কি অসুবিধা কি, ধরলাম কোনো একটা ব্রিজ তৈরি করলাম, মেটাল দিয়ে তৈরি করি, রাইট। এবার ওর উপর দিয়ে যখন গাড়ি যাবে, ফ্রিকশন হবে, ঘর্ষণ হবে, তো তাপ শক্তি তৈরি হয়, হিট তৈরি হয়। ওই হিটের জন্য কি হয়, ওটা এক্সপ্যান্ড করবে ব্রিজটা। ব্রিজটা যদি এক্সপ্যান্ড করে তাহলে কি, ওই যে কি পড়বে, থার্মাল স্ট্রেস। এবার যদি যে পিলার দিয়ে ওটাকে রাখা আছে, সেই পিলার যদি ওটাকে সহ্য করতে না পারে, তখন কি যে ভেঙে পড়ে যাবে। তো সুবিধাও থাকে, অসুবিধাও থাকে। সুবিধা এরকম অ্যাপ্লিকেশনে আমরা ইউজ করতে পারি, তেমনি অসুবিধা কি, ওইসব ক্ষেত্রে অসুবিধা, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে অসুবিধা হয় এই জিনিসটা। সো এরকম আরো অনেক উদাহরণ আছে, বইয়ে দেওয়া আছে, দেখতে পারো। ওকে, তো সহজ সহজ জিনিস, জাস্ট রিডিং পড়ার জিনিস, তো আজকে এখানে বললাম না। তো এই দিয়ে আমাদের থার্মাল এক্সপেনশন অফ সলিডস চ্যাপ্টার কমপ্লিট। ঠিক আছে, সলিডের তিনটা এক্সপেনশন হয়, লিনিয়ার, সারফেস আর ভলিউম, তিনটা দেখলাম। তাদের জন্য কি হয়, তাদের ভলিউম এক্সপেনশনের জন্য কি হয়, ডেন্সিটি চেঞ্জ হয়। তিনটা এক্সপেনশনের জন্য তিন ধরনের কোফিসিয়েন্ট তৈরি হয়, তাদের মধ্যে সম্পর্ক দেখলাম, কেমন করে বের করলাম সেটাও দেখলাম, ডেন্সিটিটাও তো বলে দিলাম, আর তার সাথে সাথে কি অ্যাপ্লিকেশন, ওকে, আর থার্মাল স্ট্রেস। ঠিক আছে, এই দিয়ে এই চ্যাপ্টার, সহজ চ্যাপ্টার ছিল, ছোট্ট চ্যাপ্টার ছিল, আশা করি বোঝা গেল। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। সো আজকের জন্য এইটুকুই, হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে, টাটা।